বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে আনা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়াকে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। Establish effective connectivity, leading to development in ICT industry and ensuring a more assured e-governance. Digital Bangladesh was initiated in 2009 with the vision of digitizing every sector of the economy, bringing in $5 billion in ICT exports and creating 2 million jobs. In this short time, we have seen numerous human resource capacity building initiatives, digitizing all the citizen services of the government ministries and organizations. Moreover, 28 IT parks in establishments like Bangabandhu High Tech City, Sheikh Hasina Soft Tech Park, Janata Tower, and several others are some of the visible landmarks of ICT in Bangladesh. I am thrilled to be here today at Digital World 2017, which happens to be one of the biggest ICT events in Southeast Asia. Honorable Prime Minister, I would now like to request you to inaugurate Digital World 2017, the Digital Bangladesh style. Okay, let's do this, Sophia. I open this Digital Bangladesh, digital style, yeah. Sure, Honorable Prime Minister. Thank you, dear Sophia, for being with us. You are a marvelous creation of artificial intelligence, and we are glad to have you with us. আগে বলেছিলাম শুধু আমাদের ছেলে না, নাতি নাতনি, নাতির প্রতিদের সময়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। Thank you very much, Honorable Prime Minister. Honorable Prime Minister, we have another special segment for you all. Yes, dear audience as well, embrace yourself for a laser show. সম্মানিত সুধী, খুলে গেল প্রযুক্তির নতুন দুয়ার, ডিজিটাল ওয়ার্ল্ড 2017 ননস্টপ বাংলাদেশ, এবং সেই সাথে শেষ হয়ে এলো আমাদের আজকের এ অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রীকে এ পর্যায়ে বিনীত অনুরোধ জানাচ্ছি ডিজিটাল ওয়ার্ল্ড 2017-এর নানা আয়োজন পরিদর্শন করবার জন্য, এবং সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত থেকে। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে আনা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়াকে। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এখন চলে যাচ্ছি পরবর্তী খবরে। রাখাইনের রোহিঙ্গা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে প্রস্তাব পাশ হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনে এই প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, জার্মানি সহ 33টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে চীন সহ 3টি দেশ এবং ভোট দেয়নি ভারত সহ 9টি দেশ। এছাড়াও মিয়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতির কতটুকু উন্নয়ন হচ্ছে তা আগামী 3 বছর নিয়মিত মৌখিকভাবে জানাতে কাউন্সিল প্রধানকে অনুরোধ জানানো হয়েছে। প্রস্তাবে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার জন্য দায়ী সেনাদের বিচারের মুখোমুখি করতে বলা হয়েছে। সেনা অভিযান বন্ধ সহ বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে বলেও প্রস্তাবে বলা হয়। প্রস্তাব পাশের আগে অধিবেশনে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ রাদ আল হুসেইন।
মসজিদ মাদ্রাসার নামে ইসলামী সংগঠনগুলো তাদের কার্যক্রম চালাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। নির্দিষ্ট স্থানে কার্যক্রম পরিচালিত না হওয়ায় এসব সংগঠনের উপস্থিতিতে নিরাপত্তাহীনতায় ফেলেছে স্থানীয়দের, যা হুমকি হয়ে দাঁড়াতে পারে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও। উখিয়া থেকে ওমর ফারুকের ক্যামেরায় সেলিয়া সুলতানার রিপোর্ট। রোহিঙ্গা ক্যাম্পে অনুমতি ছাড়া কার্যক্রম ও যে কোনো সাংগঠনিক কাজ পরিচালনা অবৈধ হলেও সাম্প্রতিক এক তথ্যে দেখা যায় উখিয়ার সদর বিট, উখিয়ার ঘাট বিট, থাইংখালী, তাজনিমার খোলা ক্যাম্প, হাকিমপাড়া ক্যাম্প, জামতলী ক্যাম্প, শফিউল্লাহ কাটা ক্যাম্পে কাজ করে আসছে ইসলামী সংগঠন আল মার্কাজুল ইসলাম, ঢাকার মিরপুরের ইত্তেফাকুল মাদারাসিল, আল আবরার ফাউন্ডেশন ও চট্টগ্রামের আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন সহ বেশ কিছু সংগঠন। এছাড়া এসব ক্যাম্পে নামে বেনামে স্থাপন করা হয়েছে ৩ শতাধিক মসজিদ, মাদ্রাসা ও মক্তব। এর মধ্যে শুধুমাত্র বালুখালী ক্যাম্পেই ঢাকা থেকে আসা মৌলভী এবং বিভিন্ন সংস্থার সহায়তায় করা হয়েছে ১৫০ শতাধিক মসজিদ ও মাদ্রাসা। তালিকায় আছেন সৌদি প্রবাসী নাগরিকও। এছাড়া রোহিঙ্গাদের সংগঠিত করে অসংখ্য তবলিগ গ্রুপের অর্থায়নও করা হয় বাইরে থেকে। তবে এসব কার্যক্রম পরিচালিত হয় ক্যাম্পগুলোর শেষ সীমানায়। মসজিদ মাদ্রাসাতে বেশি সাহায্য মদত করে, এনজিও আপ্যায়ক করে আর অন্যান্য বিভিন্ন ধরনের আপ্যায়ক করে টাকা আল্লাহ মানে মিলা দিদি এক মাঝে বানায় কারা কারা হয় মসজিদ ইহদ মসজিদ কমাই তো মাইসে নোয়া সুতি তগলিব মসজিদ ছোড়ো ইয়ে আর আবার দাওয়া হইতো মই নোয়ারে তো। সব মিলে স্থানীয় জনপ্রতিনিধিরাই বলছেন রোহিঙ্গা ক্যাম্পগুলোর কারণে আতঙ্কে আছেন স্থানীয়রা। তারা এই রোহিঙ্গা সুযোগ নিয়ে সমস্ত জামাত শিবিরের লোকজন এখানে কাজ করতেছে। আমাদের চোখের উপর আমাদের দেখা 10 লাখ মানুষকে সেবা দেওয়ার জন্য যে সমস্ত এনজিওগুলো আসতেছে, এরা প্রকৃত এনজিও কিনা নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা ওখানে কাজ করতেছে, এই বিষয়টা নিয়ে আমরা মূলত খুবই দুশ্চিন্তায় আছি। উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত এখন বিস্তৃত রোহিঙ্গাদের ক্যাম্প। একদিকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঘনবসতি, অন্যদিকে ক্যাম্পে কি ধরনের কাজ পরিচালিত হচ্ছে, কারা ক্যাম্পে আসা যাওয়া করছেন এবং কারা রোহিঙ্গাদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা করছেন তা অনেকটাই অস্পষ্ট স্থানীয় প্রশাসনগুলোর কাছে। সব মিলে এসব অস্পষ্টতা স্থানীয় ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। মসজিদ মাদ্রাসা হোক, নামাজ পড়ুক, ধর্ম হোক, ঠিক আছে, কিন্তু মাত্রা অতিরিক্ত করো ওখানে যে কি হচ্ছে তা মনিটরিং করা দরকার। সবকিছু বিবেচনায় রেখে নতুন ক্যাম্পগুলোতে পুলিশ ফাঁড়ি ও ওয়াচ টাওয়ারের প্রস্তাব করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। স্পেসিফিক্যালি আমাদের কিছু ইনফরমেশন আমাদের আছে, যার জন্য কিন্তু আমরা এই ক্যাম্পগুলোতে বিশেষ করে যে মেকশিফট ক্যাম্প যে নতুন করে যেটা হয়েছে বিভিন্ন জায়গায়, সেই জায়গায় কিন্তু আমাদের নজরদারি বৃদ্ধি করেছি। এছাড়া ক্যাম্পগুলোতে এনজিওর তত্ত্বাবধানে যেসব হাসপাতাল, স্কুল, হেলথ সেন্টার পরিচালিত হয়ে আসছে তারও সঠিক সংখ্যা নেই কারো কাছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। সময় সংবাদে আরো থাকছে, পাহাড়ে আদিবাসীদের মাঝে সংস্কৃতির বার্তা ছড়াচ্ছে জুম ফুল থিয়েটার, মাদক ও জঙ্গিবাদ রুখতে দৃঢ় প্রত্যয়। পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাটে কোস্টার জাহাজের সাথে ফেরির সংঘর্ষে ফেরির তলা ফেটে 5টি যানবাহন নদীতে তলিয়ে গেছে। এতে বরিশাল খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে পড়েছে। উদ্ধার কাজ শেষে দুপুর নাগাদ ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাঝরাতে কচা নদীতে একটি কোস্টার জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় কার্গো জাহাজের সাথে সংঘর্ষে ফেরিটির তলা ফেটে একটি বাস ও একটি মালবাহী ট্রাক তলিয়ে যায়। নদীতে অর্ধ নিমজ্জিত অবস্থায় আছে আরও 3টি যানবাহন। তবে যানবাহন তলিয়ে যাওয়ার আগেই নদীতে চলমান ট্রলার এসে যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড এসে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। ইতোমধ্যে বরিশাল ফেরি বিভাগের 2টি ক্রেন ঘটনাস্থলে পৌঁছে যানবাহন উদ্ধারে কাজ শুরু করেছে। এদিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ফেরির দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।